রেণু রনা রনা না রেণু রে। তো চলুন ঘুরে দেখি বিষ্ণুপুরের ইতিহাস। নমস্কার, বেরিয়ে পড়লাম একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে। আজকের গন্তব্য কলকাতা থেকে বিষ্ণুপুর। এখন দাঁড়িয়ে আছি সাঁতরাগাছি জংশনে। এখান থেকে 12885 আরামনগর এক্সপ্রেস ধরে যাব বিষ্ণুপুর। এখান থেকে বিষ্ণুপুরের ডিস্টেন্স হচ্ছে 193 কিলোমিটার। ট্রেনের সময় লাগবে প্রায় 3 ঘন্টা 20 মিনিট মতো। তো সঙ্গে থাকুন, আজ থেকে শুরু হচ্ছে বিষ্ণুপুরের একটা নতুন পর্ব। তো এখন এসে দাঁড়িয়েছি রাসমঞ্চে। তো এই হলো বিষ্ণুপুরের রাসমঞ্চ। তো চলুন গিয়ে এখন জানি রাসমঞ্চের কি ইতিহাস সেটা জানবো। প্রথমে আমি সবাইকে নমস্কার জানাচ্ছি। আমার নাম উত্তম পাল। আপনারা যে এসেছেন এখানে বিষ্ণুপুরের মল্লরাজাদের ইতিহাস জানতে পারবেন। আমি টুরিস্ট গাইড হিসাবে আছি। তো এই মল্লরাজারা 63 জন রাজা রাজত্ব করেছিলেন। 63 জন রাজার মধ্যে 49তম রাজা বীরহাম্বীর মল্ল। সেই বীরহাম্বীর মল্ল 1600 খ্রিস্টাব্দে একটা প্যাভিলিয়ন বা মঞ্চ দেখতে পাচ্ছেন, এর নাম রাসমঞ্চ। রাসমঞ্চ এই কারণেই বলা হয়, দেখুন কথার মধ্যে তাৎপর্য ঢুকিয়ে আছে। রাসমঞ্চ মানে রাস হতো বলে রাসমঞ্চ। 1600 খ্রিস্টাব্দে বীরহাম্বীর মল্ল তৈরি করেছিলেন। আমরা দেখতে পাচ্ছি যেটি 3টে আর্কিটেকচার আছে। দেখুন, আপনি ফোকাস করুন, 3টে আর্কিটেকচার। উপরের অংশটা হচ্ছে ইজিপসিয়ান বা মিশরীয় পিরামিড আকৃতি। গম্বুজের মতো যেটা আছে না, বাংলা চালা, 1টা 2টো 3টে 4টে চালা, বাংলা চালা। এবং দরজা হচ্ছে ইসলামিক স্থাপত্য। আমরা সবাই জানি ভগবান কৃষ্ণ ঠাকুরের ছিল 108টা নাম, এর মধ্যে আছে 108টা দরজা। তখনকার দিনে 108 রকমের ঠাকুরকে এখানে আনা হতো। প্রত্যেকটি দরজায় দরজায় ঠাকুর থাকতেন। 4 থেকে 5 দিন রাস হতো এবং চলে যেতেন। সবচেয়ে শেষ এখানে রাসমেলা অনুষ্ঠিত হয়েছিল 1937 সালে, দেশ স্বাধীন হওয়ার আগে। এই যে এখন দেখতে পাচ্ছেন রাসমেলা, এটা এখন বাজারের ভিতরে রাসমেলাটা হচ্ছে। নিচের অংশটা হচ্ছে ল্যাটারাইট স্টোন, বোল্ডার বা মাগড়া পাথর। উপরটা সম্পূর্ণ পোড়ামাটির ইটের তৈরি মন্দির। এটা হচ্ছে একটা ইউনিক আর্কিটেকচার। কেন না, 1600 খ্রিস্টাব্দে দেখুন সিমেন্ট আবিষ্কৃত হয়নি। লোহার রড পেরেক সিমেন্ট কিছু পারবেন না, সেই জন্য এটা ইউনিক আর্কিটেকচার বলা হয়। এই যে বিষ্ণুপুরের সমস্ত মন্দিরের গঠনশৈলী দেখলে বলবো যে এখানে যে রাজারা রাজত্ব করেছিলেন, যে মন্দির নির্মাণ করেছিলেন, সমস্ত মন্দির হচ্ছে সাউথ ফেসিং, দক্ষিণ দুয়ারি। এবং মন্দিরের একটা কমন ব্যাপার হচ্ছে, যেটা প্রথমে যখন ঢুকবেন তখন হচ্ছে আপনার নহবতখানা, দক্ষিণ দুয়ারি মন্দির, সামনে আছে নাটমঞ্চ, তুলসী মঞ্চ এবং ঠাকুরের ভোগ রান্না করার ঘর। এই ছিল কমন ব্যাপার। এই যে দক্ষিণ দুয়ারি মন্দির বললাম, তখনকার দিনে ম্যাক্সিমাম মন্দির দক্ষিণ দুয়ারি হতো। এবং এখানে একটা কথা ছিল এরকমই, যে দক্ষিণ দুয়ারি ঘরের রাজা, পূব দুয়ারি হলো তারই প্রজা, উত্তর দুয়ারি সদাই তাপ, পশ্চিম দুয়ারি করলে পাপ, এই একটা বাক্যকে মেনে করা হতো। এবং এই যে দক্ষিণ দুয়ারের মন্দিরের সামনে ছিল, ওইদিকে ফোকাস সামনে ছিল এটা নাটমঞ্চ, ওটি নাটমঞ্চ ওখানটি। আর এদিকে ছিল তুলসী মঞ্চ আর ঠাকুরের ভোগ রান্না করার ঘর। রাসমঞ্চ বলতে এই রেবা গলিটাকে বোঝায়। এরপর দেখাবো রাস কি করে হতো, ফাংশনটা। রাস বলতে মানে সশরীরে কিন্তু কৃষ্ণ ঠাকুর এখানে কখনো আসেন না, এটা নয়। এই যে আনুষঙ্গিক যে মন্দির আছে, যেখানে শ্যামরায়, কৃষ্ণ রায়, রাধালালজি ও মদনমোহন, সেই সমস্ত ঠাকুরগুলোর থেকে বছরের একটা নির্দিষ্ট সময়ে বাংলা কার্তিক অক্ষর মাসে রাস পূর্ণিমার সময় সমস্ত বিগ্রহগুলোকে আনা হতো এবং দরজায় দরজায় থাকতো। 2টো করে তেলের প্রতি জ্বালানো হতো। বামন ঠাকুর বা খোলকর্তাল বাজনদা যারা থাকতেন তারা এখানে থাকতেন, সাধারণ মানুষজন ধারে ধারে যেতেন। এই ছিল ফাংশন। সেটা কিন্তু 4 থেকে 5 দিন হতো। এবার আমি একটু বলবো, এটা একটু ফোকাস করুন, এটা দেখুন। এটা বলা হয় পঙ্কের পলেপ। পঙ্ক মানে সমুদ্রের ধারে বা তীরবর্তী অঞ্চলে প্রচুর শঙ্খ বা শাকটা পাওয়া যায়। সেটাকে পাকের মতো করে গুঁড়ো করে ওর সঙ্গে 2-3 ধরনের চুন
ডাবের জল, আদার জল, শাক চুন, কড়া চুন দ্বারা করা হয়েছিল। মিলের আসার পরে বলা হলো প্লাস্টার। তার আগে কিন্তু যাবতীয় সব প্রলেপ বলা হতো, সেই সময় পঙ্খের প্রলেপ। এখন আমরা যাব গর্ভগৃহ দেখাতে। ঠাকুর যেখানে থাকতেন, মেন রাধাকৃষ্ণ বিগ্রহ বা ঠাকুর থাকতেন, এখানে চলে আসুন। এই দেখুন, এটা হচ্ছে গর্ভগৃহ, ঠাকুর রাখার জায়গা। এবং আরেকটা জিনিস এখানে মেন ব্যাপার আছে, যেটা এখানে কি দিনের বেলা রাস হতো, রাত্রিবেলা 108 ঠাকুরকে রাখা হতো। ঠাকুর রাখার জায়গাটাকে বলা হয় গর্ভগৃহ। এবং দেখুন এখানটা একটু ভালো, এটি হচ্ছে মেন কি স্টোন। সমস্ত মানে আর্ট ওয়েটটা ডিপেন্ডিং করছে এর কি স্টোনের উপর। যদি এটা কোনো কারণে ডিস্ট্রয় হয়ে যায় তাহলে পুরোটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, মানে পুরো সাপোর্টটা এখানে পুরো সাপোর্টটা, যেমন এদিকে কতকটা গেছে এবং এদিকে কতকটা গেছে। আর একটু উপর দিকে তাকিয়ে দেখুন, 40 থেকে 45 ফুট উঁচু ইমারত, লোহার রড পেরে সিমেন্ট ছাড়া দাঁড়িয়েছে বলে ইউনিক, অদ্বিতীয়। মানে আমরা গর্বের সহিত বলতে পারি এই ধরনের আর্কিটেকচার আপনি গোটা ভূভারতে পাবেন না, এই লোহার রড পেরে সিমেন্ট ছাড়া। আপনার মনে একটা প্রশ্ন আসবে, তাহলে কি দিয়েছিল? সেটা হচ্ছে চুনসুরকি দিয়ে। হ্যাঁ, চুনসুরকি মানে কি? সিমেন্টের পরিবর্তে চুনসুরকি মানে ঘুষি পড়ানো চুনাপাথরটা। এখন আমরা করি কি, মানে চুনাপাথরটা গুঁড়ো করে ওর সঙ্গে কেমিক্যাল দেওয়া হচ্ছে। প্রাকৃতিক উপাদান চুনাপাথর ছিল, সেই চুনাপাথরের সঙ্গে তখন তেঁতুল বীজের আটা, আলকাদরা, চটসাড় দিয়ে পচানো হতো, দিয়ে লের মতো অংশটা করা হয়েছিল। এই জন্য এটা একটা ব্যাপার। এরপর আমরা এটাই ইম্পর্টেন্স। এবং এরপর একটা কথা বলে রাখি, বিষ্ণুপুর একটা লোকাল কথা আছে এরকমই, যেটা হলো গান বাজনা মতিচুর, এই দিন নিয়ে বিষ্ণুপুর। প্রথমে বলি গান, যদুভট্টের নাম নিশ্চয়ই শুনেছেন, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর সঙ্গীত শিক্ষক হিসাবে ছিলেন যদুভট্ট, যার বাড়ি আমাদের বিষ্ণুপুর। বাজনা যে অর্গানাইজ করে শুনতে হবেন। আর মতিচুর লাড্ডুর পরিবর্তে এখানে কিন্তু প্রচুর শাড়ি পাওয়া যায়, বালুচুরি শাড়ি বা সোনাচুরি শাড়ি প্রোডাকশন সেন্টার। এরপরে আপনাকে নিয়ে যাবো যেটা দেওয়ালে কার্যকর্যগুলো আছে। দেখুন, বিষ্ণুপুরে কিন্তু শাড়ি বা মন্দির বা এর জন্য বিখ্যাত নয়। বিষ্ণুপুরে পাবেন আপনি দশাবতার তাস, প্লেইং কার্ড। আমরা সবাই জানি ভগবান বিষ্ণু 10টা রূপে বা 10 ইনকারনেশন ছিল, অবতার রূপে ছিল। বিভিন্ন সময় পৃথিবীকে মানে কি রক্ষা করেছেন। মৎস্য, কুর্ম, বরাহ, নরসিংহ, রাম, বলরাম, কল্কি, বুদ্ধ, এই নিয়ে 10টা অবতার তাস আমাদের ফরিদার বংশের লোকেরা করেন। ওখানেও আপনাকে নিজে দেখাবো। এবং বালুচুরি ছোটো যে শাড়ির প্রোডাকশন সেন্টার যেখানে হয় সেখানে তো যাবো অতি অবশ্যই। এছাড়াও বিষ্ণুপুরের যদি হ্যান্ডিক্রাফটস ব্যাপার যদি বলেন, প্রত্যেকটি মন্দিরের সামনে সামনে পেয়ে যাবেন। এই নয় যে এই রাজমঞ্চের সামনে দেখলেন তারপর শেষ হয়ে গেল, তা নয়, কিন্তু প্রত্যেকটি মন্দিরের সামনে সামনে আমাদের এখানে দোকান আছে। এবং এখানে যদি বলেন বিশেষ বৈশিষ্ট্য হ্যান্ডিক্রাফটসের একটা লণ্ঠন, যেটা 22টা পার্টস নিয়ে তৈরি হয়, কুটির শিল্পের মধ্যে পড়ে। ঠিক আছে, এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার আপনাকে এখানে এখনই বলে দিই, যেটা হলো বিষ্ণুপুরের রাজারা একটা স্পেশাল ক্যালেন্ডার চালু করেছিলেন, যার নাম হচ্ছে মল্লাব্দ, মল্লযুক্ত অব্দ মল্লাব্দ। আমরা সবাই জানি ইতিহাসের পাতায় কুষাণ সম্রাট কনিষ্ক উনি একটি সাল চালু করেছিলেন, যার নাম হচ্ছে শকাব্দ। ওই শকাব্দের সঙ্গে মানে শকাব্দের সঙ্গে যদি 78 যোগ করেন তবে খ্রিস্টাব্দ পাবেন। সিমিলারলি আমাদের সিস্টেম ছিল মল্লাব্দ। ওই মল্লাব্দের সঙ্গে 694 যোগ করলে তবেই আপনি খ্রিস্টাব্দটা পেয়ে যাবেন। এই দুর্ভাগ্যের কারণবশত এখানে মল্লাব্দটা নেই। নেক্সট হ্যামেরায় নিয়ে যাবো, দেখাবো, জোড় বাংলা দেখাবো, মদনমোহনে দেখাবো, এইগুলোতে সব মল্লাব্দটা লেখা আছে। এই হলো মোটামুটি রাজমঞ্চ। চলুন এখন টেরাকোটার একটা এটা পরে আর হয়নি না, মানে কোনো রেনোভেশন হয়নি? না, রেনোভেশন হয়নি, মানে যেভাবে তৈরি ছিল সেটাই করা যায়। আর বিষ্ণুপুরের সব জিনিস কি বলুন তো, পুরোনো জিনিস দেখতে চান। যদি আমরা রেনোভেশন হয়ে যদি পুরোটা করা দেওয়া হয় তাহলে কিন্তু কি হবে, আপনারা কেউ আসবেন না। সেই জন্য আমাদের আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে করছে কি দেখলাম যে মদনমোহন যেটা বিশেষত্ব হলো 5 মানে ওই পুরো মন্দির বাঁশ দিয়ে প্রথমে বাঁধার পরে জল দিয়ে ধুলেন, তারপর কেমিক্যাল জাতীয় কিছু জিনিস লাগিয়ে দিয়েছেন। যারা এখানে দেখুন ম্যাক্সিমাম মন্দিরে হচ্ছে নিচের অংশে ল্যাটার স্টোন, উপরে পোড়ামাটিটা তৈরি মন্দির। 3 টাইপসের মন্দির পাবেন, যেটা হচ্ছে ল্যাটার স্টোন নির্মিত বা মাগড়া পাথর নির্মিত, আর টেরাকোটার মন্দির আছে রাজমন এই শ্যামরায়, জুড়ো বাংলা, মদনমোহন, আর বাকি মিনময়িত মা দুর্গার মন্দির পাবেন। ওটা যেহেতু রাজারা শক্তির উপাসক ছিলেন প্রথমে, তারপর শিবের উপাসক, তারপরে বিষ্ণুর উপাসক। আর সমস্ত মন্দিরে কিন্তু আমাদের এখানে ঠাকুর নেই। কেন নেই না, আমাদের এই রাজারা অ্যাকচুয়ালি আগে প্রথমে বলে রাখি, এই রাজারা রাজকার্যের প্রতি ধ্যান ধারণা না দিয়ে মানে মন্দিরের উপর বেশি গুরুত্ব দিয়েছিলেন বলে মন্দিরটা গড়ে উঠেছিল। এবং ঠাকুর নেই, এই ঠাকুরগুলো দেখাবো একটা দুটো জায়গাটা অষ্টহত বা পুষ্টিপাত চুরি হয়ে যাওয়ার জন্য বিভিন্ন পাড়ায় পাড়ায় ছড়িয়ে পড়েছে। মানে ধরে নিলাম আপনার গ্রামের মনোল ব্যক্তি আপনি কি করলেন, রাজামশাইয়ের কাছে নিবেদন করলেন, রাজামশাই পারমিশন দিয়েছে, সেই জন্য কোনো ব্যক্তিগত মালিকানাতে নয়। এই যে রাস পূর্ণিমা, কার্তিক অঘ্রাণ মাস মানে ইংরেজি নভেম্বর মাসে যদি আপনি আসেন এখানে বাজারের ভিতরে কিন্তু রাস মেলাটা দেখতে পাবেন। 5 দিন ধরে হচ্ছে আমাদের এই রাসমঞ্চে কোনো কিছু নেই। আর এইটা কি পুরোটাই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এটা মেইনটেইন? হ্যাঁ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এখানে মেইনটেইন করছে। 1953 আসেন মোটামুটি, সেই সময় ওয়েল কন্ডিশন টেম্পল ইজ প্রোটেক্টেড, আদারওয়াইজ দে লেফট দ্য রুইন টেম্পল, সো দ্য প্যালেস ওয়াজ নট প্রোটেক্টেড। এখন রাজবাড়ির বংশধরের বা রয়্যাল ফ্যামিলি যারা আছেন তারা আমাদের মতো বাড়িতেই থাকেন। রাজমঞ্চ দেখার পরে আমরা চলে এলাম
নেক্সট মন্দির যাব শ্যামরাই মন্দির, বিশ্ববিখ্যাত টেরাকোটা মন্দির। কিন্তু টেরাকোটা মন্দির যাওয়ার আগে আমি আপনাকে কিছুটা কথা বলতে চাইছি। এই রাজবাড়ি এরিয়ার মধ্যে প্রবেশ করছি। তো রাজবাড়ি এরিয়াটা পরীক্ষা বা ক্যানেল দ্বারা ঘেরা ছিল, যেখানে কুমির, ক্রোকোডাইল বা মাগুর মাছ ছাড়া থাকতো। ওইদিকে একটু ফোকাস করুন, দেখুন এই যে পরীক্ষা দেখতে পাচ্ছি, এইদিকে গোল আকারে ছিল পরীক্ষা, এখান থেকে শুরু হচ্ছে। এবং এই যে আমরা যে রাস্তা দাঁড়িয়ে আছি, এই রাস্তাটা কিন্তু তখন ছিল না। এবং দেখুন এদিকেও বলবো প্রচুর বাড়িঘরও হয়ে গেছে। দেখুন সেই পরীক্ষাটা আগে ছিল। বিষ্ণুপুরের রাজবাড়িতে প্রবেশ করার জন্য কেবলমাত্র একটাই প্রবেশ পথ ছিল, সেটা হচ্ছে লার্জ গেটওয়ে বা বৃহৎ দুর্গতরণ। বিষ্ণুপুরের রাস্তা গেলে সেটা হচ্ছে পাথরের তৈরি মন্দির, পাথরের তৈরি দরজা। অনলি ওয়ান এন্ট্রি প্লেস অফ দ্য বিষ্ণুপুর ইজ লার্জ গেটওয়ে। ঠিক আছে, এরপর আমি আপনাকে বলবো একটা ফোকাস করতে ওইদিকে দূরের এরিয়া, যেতে বলি ওইটা দেখুন। এটাকে বলা হচ্ছে গুমগড় বা গুমঘর। হ্যাঁ, গুমগড় বা গুমঘর। কিন্তু বিভিন্ন ঐতিহাসিকরা বলে থাকেন কেউ শস্যাগার, আবার কেউ জলাধার। তবে তিনটা মতবাদের মধ্যে গুমগড়টাই বেশি প্রাধান্য পেয়েছে। কেন না, গুমগড় বলতে বোঝায় যেটা লোহার সিঁড়ি ছিল, ওখানে লোহার সিঁড়ি দিয়ে তুলে মাঝখানে ফেলে দিতেন, অ্যাজ এ ডেথ, মৃত্যুদণ্ড হিসেবে পরিগণিত হতো। তবে ওই তো বললাম এটা কারাগারের মতো ছিল, কারাগারের মতো, মানে মৃত্যুদণ্ড একদম। কারাগার বলাটা ভুল। এখনকার দিনে কি হচ্ছে বলুন তো, এখনকার দিনের যদি কেউ অপরাধ করছে, অপরাধীদের মানে বিচারে কি হয়, তারিখের পর তারিখ বা জেল জরিমানা, সবচেয়ে যদি হয় তাহলে ফাঁসির আদেশ হয়। তখনকার দিনের যে ছিল সেটা হচ্ছে স্পট একদম। রাজা ছিলেন সর্বেসর্বা। রাজামশাই কি করতেন দেখলেন, যদি কোনো মানুষ অপরাধ বলে গণ্য হতো তাহলে তার একটাই শাস্তি, মৃত্যুদণ্ড, আদারওয়াইজ বেকসুর খালাস। এই দেখুন এইখানটিতে ছিল সিঁড়ি, লোহার সিঁড়ি দিয়ে উঠতেন, উঠে ফেলে দিতেন। তবে আমি বলবো যে তিনটা মতভেদ আছে। একটা হচ্ছে গুমঘর, একটা হচ্ছে ক্রপ গোডাউন বা শস্যাগার, একটা ওয়াটার ট্যাঙ্ক বা জলাধার। এখন আমরা এসেছি আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের মধ্যে বিখ্যাত টেরাকোটা মন্দির, যার নাম হচ্ছে শ্যামরাই। আমরা সবাই জানি শ্যাম মানে কৃষ্ণ এবং রায় মানে রাধিকা। 1643 খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ তৈরি করেছিলেন এটা। এই দেখুন পাঁচটা চূড়া আছে, ফোকাসটা করুন, পাঁচটা চূড়া আছে বলে এর লোকাল নাম হচ্ছে পঞ্চরত্ন বা পাঁচচূড়া মন্দির। ডান দিকেরটা একটু ফোকাস করুন, দেখুন দেখাবো যেটা ওই ডান দিকের চূড়াটা ধসে পড়েছিল, সেই জন্য কোনো কারুকার্য নেই, সেই জন্য একটু আলাদা প্লেন দেওয়া আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে দুটো কারণের জন্য উপরেরটাও দেখছি প্লেন করা আছে। হ্যাঁ, দুটো কারণের জন্য করতে পারছে না, একটা হচ্ছে আর্টিস্টের অভাব আর একটা ম্যাটেরিয়ালের অভাব। তার জন্য এই ধরনের টেরাকোটা করতে পারছে না। কিছু জায়গায় দেখুন আমরা যেটা এমনি দেওয়া আছে, ফলস দেওয়া আছে। হ্যাঁ, নিচেরটা হচ্ছে ল্যাটারাল স্টোন বা মার্গা পাথর, এবং উপরেরটা সম্পূর্ণ এই যে দেখতে পাচ্ছেন ফলস দেওয়া আছে। এটা কিন্তু এককালে ছিল, দিয়ে আস্তে আস্তে ইয়ে করে দেওয়া হয়েছে। ঠিক আছে, মানে নষ্ট হয়ে গেছে বলে প্লেন দেওয়া আছে। এই যে টেরাকোটার মন্দির দেখলাম, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া থেকে রক্ষণাবেক্ষণের জন্য জল দিয়ে ধুলেন, প্রথমে জল দিয়ে ধোয়ার পরে কেমিক্যাল জাতীয় কিছু জিনিস লাগিয়ে দিয়েছেন যাতে না নষ্ট হয়। এবার বলি আপনাকে টেরাকোটার ইতিহাস। টেরা মানে আর্থ বা সয়েল, কোটা মানে কোটিং, আপার লেয়ার অফ দ্য গার্মেন্টস। টেরাকোটার আক্ষরিক অর্থ হচ্ছে পোড়ামাটির কারুকার্য। আপনি যখনই মন্দির দেখবেন, যদি টেরাকোটার আসল জিনিসটা জানা জানেন, প্রত্যেক মুহূর্তে মনে হবে কীভাবে তৈরি করেছিল। অনেকে মন্তব্য করে থাকে ছাঁচ। আমি বলবো ছাঁচ বা মোল্ড নয়, কিন্তু প্রথমে মাটি, টেরা মানে মাটি, তো মাটিটা ডাস্ট বা গুঁড়ো করে নেওয়া হলো। গুঁড়ো করে নেওয়ার পর চালনি করে চালা হয়, বালির আবিশ আলাদা করে দেওয়া হলো, মূল মাটিটার সঙ্গে জল যোগ করে, যেটা চলতি কথা বলে থাকি আমরা কাদা, সেই কাদা বা ইংরেজিতে যেটা বলে মাড, সেই মাটিটাকে 20 থেকে 25 দিন পচানো হতো কোদালে করে, এদিক ওদিক পচানোর পরে লের মতো অংশটা খণ্ড খণ্ড ছোট ছোট স্মল প্লেটে ফেলা হয়েছে। প্লেটে ফেলার পরে বাঁশের ছিলা দিয়ে কারুকার্য কাটা হয়েছে। কারুকার্য কাটার পর রোদে শুকনো হয়েছে। একটা মাটিকে আপনি রোদে শুকোতে দেবেন ফেটে যাবে, সেই জন্য পর্যাপ্ত রোদে না দিয়ে যেরকম রোদে ছাওয়া দেওয়ার পরে তেঁতুল কাঠি দিয়ে পোড়ানো হয়েছে। আপনার মনে সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে, কেন তেঁতুল কাঠি দিয়ে পোড়ানো হবে? কেননা তেঁতুল কাঠি দিয়ে পোড়ানো হলে আমাদের টেম্পারেচার ঠিক পাওয়া যায়, যেমন গ্যাসের উনানে পাই। তেঁতুল কাঠি দিয়ে পোড়ানোর পরে তারপরে চুনসুরকি দিয়ে লাগানো আছে। এই জন্যে এখনকার দিনে যে টেরাকোটা হচ্ছে এত সব প্রসেসিং মানা হয় না, এখন 2-3 দিনের মধ্যে কাজ সেরে দেয়। এখন আমি আপনাকে বলবো যেটা টেরাকোটা আর পোড়ামাটি ইটের মধ্যে তফাৎ যেটা, টেরাকোটা মানে কারুকার্য, ইট মানে কারুকার্য নেই। এবং আরেকটা প্রসেসিংয়ের দিক দিয়ে বললেও ইটের ক্ষেত্রে 2-3 দিনে ফিনিশ হয়ে যাচ্ছে, চালার কোনো প্রসেস থাকছে না। টেরাকোটার ক্ষেত্রে যেটা 20 থেকে 25 দিন সময় লাগছে, এবং চালানোর পরে ফ্রেশ মাটিটাকে নিয়ে করা হচ্ছে। এই ব্যাপার। এই যে মন্দিরের দেওয়ালে দেখাবো কিছু কিছু জিনিস যেগুলো বালুচুরি বা স্বর্ণচুরি সারিয়া চলে তুলে ধরা হয়,
যেটা আমাদের বিষ্ণুপুরেই পাওয়া যায়। এরপরে এখানে যেটা আছে গোল যেটা দেখতে পাচ্ছেন, এটাও রাজচক্র কিন্তু। মাঝখানে আছে কৃষ্ণ এবং অসংখ্য সখী বা গোপিনীদের রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। আচ্ছা, মাঝখানে কৃষ্ণ কৃষ্ণ আছে এবং গোপিনীরা গোপিনীরা হাতে হাতে করে রাস উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এবং এই রাস চক্রটা বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ আপনি যখন বিষ্ণুপুরের বাইরের থেকে ল্যাপটপ কম্পিউটারে বিষ্ণুপুর টাইপ করবেন, তখন আপনি তৎক্ষণাৎ এইটা জিনিসই দেখতে পাবেন। বিষ্ণুপুর লোগো হিসাবে এটা ইউজ করা হয়ে থাকে ম্যাক্সিমাম জায়গায়। এবং এখানে আমি বলবো, এটা দেখুন ভালো করে, যদি আপনি কম্পাসলি দেখেন না, দক্ষিণ দ্বারী মন্দির, সাউথ ফেসিং কথাই বলেছে। এবং দক্ষিণ দ্বারী মন্দিরের এইটি ছিল গর্ভগৃহ। ঠাকুর ছিলেন শ্যামকৃষ্ণ রায় রাধিকা। এই শ্যাম রায়ের নামের উপরে ভিত্তি করে ঠাকুরে থাকতেন শ্যাম রায়। অনেকে রায় মানে বলে থাকেন অন্য কিছু, কিন্তু রায় মানে রাধিকা এখানে, ঠিক আছে। এবং ওই যে দেখুন, ওইটি ফোকাস করুন, ওইটি হচ্ছে আদি বাংলা ভাষা বা ওল্ড বেঙ্গলি স্ক্রিপ্ট। এখানে জিওমেট্রিক্যাল প্রসেস অনুযায়ী খুব সুন্দরভাবে তৈরি করেছেন। যদি আপনি ভালোভাবে লক্ষ্য রাখেন, তাহলে এই নিচেরটা যেটা আছে, যেটা আয়তক্ষেত্র বা চতুর্ভুজ আমরা বলতে পারি, কিন্তু তার উপরে দেখুন ক্রমান্বয়ে মানে আস্তে 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 টেপার আকৃতি ধারণ করেছে। হ্যাঁ, দিয়ে আস্তে আস্তে রম্বসের মতো করে, যেটা ওই সময় মিলিত হয়েছে, ডান দিকে মিলিত হয়েছে এবং ওইটার দিয়ে আবার ওই ধারে মিলেছে, যেটা দারুণ জটিল। এর নাম হচ্ছে নব নারী কুঞ্জ। কুঞ্জ মানে হাতি। 9 জন গোপিনী দাঁড়িয়ে আছে কৃষ্ণকে ভ্রমণ করার জন্য। আসলে কি বলুন তো, কৃষ্ণ ভগবান ভগবান ছিল, যেমন গাছের তলায় বাঁশি রয়েছে বা এরকম অনেক রকম কাজ করতো। তখন 9 জন গোপিনী মিলে ঠিক করলেন, ওনার একটা প্ল্যান বা পরিকল্পনা আনলেন। কিরকম না, আমরাও কিন্তু কোনো অংশে কম না, তাহলে কি করা যায়, কৃষ্ণকে বোকা মানা যায় কিভাবে, ওরা চিন্তা করতে লাগলেন। ওনারা কি করলেন, একটা হাতির মতো ক্রুশ নিয়ে দাঁড়ালেন। দূর থেকে কৃষ্ণ ভগবান মাঝে হাতি, যখনই হাতির উপর চাপবে 9 জন শুরু নদীকে ধুলায় গড়াগড়ি খাবে, তখনই ওই 9 জন গোপিনী কৃষ্ণকেই গোল করে দাঁড়িয়ে নামগান করতে থাকে। তাহলে আমরা এই যে মন্দির দেখলাম, এর নাম হচ্ছে শ্যামরাই বা পঞ্চরত্ন পাঁচচূড়া মন্দির। ব্যাপার হচ্ছে বলে দিই, যদি কেউ টিকিট কাটার ইচ্ছা থাকে, এখন ম্যানুয়াল টিকিট পাওয়া যাচ্ছে 25 টাকা করে। কিন্তু আপনি যদি মনে করেন আপনার মোবাইলে টিকিট কাটবেন, এটা ভারতবর্ষের মধ্যে চালু হয়েছে। মোবাইলে যদি স্ক্যান করেন, পেইন দেখুন, স্ক্যানের পে বিষ্ণুপুর টেম্পল লেখা আছে তা নয়, কিন্তু দোকানে যেমন শাড়ি কিনতে তা নয়, স্ক্যান করতে হবে। স্ক্যান করার পরে একটা মানে পেজ আসবে, সেটা ফর্ম ফিল আপ করতে ফিল আপ করতে হবে, নাম লিখতে হবে, তারপরে তার মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, তারপরে মানে আধার কার্ডের নাম্বার দিতে হবে। প্রসেসিং করার পরে টাকাটা কেটে নেওয়ার পরে তারপর আপনাকে টিকিট দেবে। তো এখন এসে পৌঁছলাম জোরবাংলা মন্দিরে। তো এবার যাবো জোরবাংলা মন্দিরের মধ্যে, ঠিক আছে। এবার জানবো এর আবার ইতিহাস। জোড় বাংলা বলতে পশ্চিম বাংলার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বাংলা চালা খড়। মানে আপনি যদি গ্রাম বাংলাতে যান না, তাহলে খড়ের চালা পাবেন, যেখানে দুটো হলে 2 চালা হয়, 4টা হলে 4 চালা, একটা হলে 1 চালা, 8টা হলে 8 চালা হয়। এই দুটো চালা ঘর জোড় করা আছে বলে এর নাম জোড় বাংলা। ঠাকুর থাকতেন কেষ্টরায়, মানে এর তার জন্য এই জোড় বাংলার আরেকটা নাম হচ্ছে কেষ্টরায়ের মন্দির। 1655 খ্রিস্টাব্দে মল্লরাজা রঘুনাথ সিংহ এটা তৈরি করেছিলেন। অন্যান্য মন্দিরের মতো নিচের অংশটা দেখুন দেখতে পাবো আমরা, যেটা ল্যাটার স্টোন নির্মিত মাগড়া পাথর, ভাঙা পাথর, এবং উপরে টেরাকোটা, এবং টেরাকোটার কাজ বিখ্যাত। এবং এই মন্দিরে এখন দক্ষিণ দুয়ারি, আমরা উত্তর দিকে আছি। এই টেরাকোটার কাজ বললে প্রথমেই দেখুন দেখা আছে রাজা বসে আছে নিজের মেজাজে। রাজামশাইকে ফুলের স্তবক দিয়ে ওয়েলকাম জানানো হচ্ছে। 2 জন হাস্যরসিক, রঙ্গরসিক, বিদূষক, গোপাল ভাড়া জাতীয় প্রত্যেকটা রাজসভা যে রসিক ভাড়া ছিল তা আমরা জানতে পারি। এই যে জানলা এরিয়াটা দেখছেন, দরজাটা দেখছেন, এখানে রান্নাঘর জিনিসপত্র থাকতো এবং দরজাটা সম্পূর্ণ ইসলামিক স্থাপত্য। এবং আরো পরিষ্কার যদি দেখেন, দেখুন ইসলামিক ফ্ল্যাগ আমরা দেখতে পাই। আমাদের হিন্দুর সঙ্গে ইসলামিক ফ্ল্যাগের তফাৎ যেটা হচ্ছে, হিন্দু ফ্ল্যাগ হচ্ছে রেক্ট্যাঙ্গেল, যেখানে ইসলামিক ফ্ল্যাগ হচ্ছে ট্রায়াঙ্গেল। এবারে আমরা অনুমান করি, আমরা অনেকে মানে প্রশ্ন আসবে যে একটা মন্দির নির্মাণ করতে আনুমানিক কত বছর সময় লেগেছিল। না, আমরা বলে থাকি একটা মন্দির নির্মাণ করতে আনুমানিক 12 বছর সময় লেগেছিল। কেন না, শ্যামরাই মন্দির 1643, তার 12 বছর পরে 1655, একই রাজা যেহেতু সেই জন্য। এবং 12 বছর ধরে করেছিল মোটামুটি। তখনকার দিনে মানুষের ধৈর্যটা কত ছিল দেখুন। মানে ওই যে টেরাকোটা বললাম, মাটির মন্ডটা 20 দিনের মধ্যে যেটা তৈরি করবে সেটা কিন্তু কমপ্লিট করে দিতে হবে, নচেত যদি রেখে দেওয়া হয় তাহলে কিন্তু হবে না, আবার পুনরায় 20 দিনের প্রসেসিং। এটা বিশাল ব্যাপার। যেটা ওটা সিঁড়ি ছিল, স্টেয়ার বা সিঁড়ি, এখানে থাকতেন কেষ্টরায় ঠাকুর। সেই জন্য এর আরেকটা নাম হচ্ছে কেষ্টরায়ের মন্দির।
তো শুনলেন বিষ্ণুপুরের জোর মন্দিরের এই ইতিহাস। সত্যি ভাবা যায় না এত সময় ধরে, এত ধৈর্য ধরে এই শিল্পকলা তৈরি করা। তো সত্যি এইগুলো ভাবলেও অবাক লাগে, সেই সময়কার দিনে কত সময় ধরে মানুষজন এই জিনিস তৈরি করেছে। আর এর প্রত্যেকটা স্থাপত্যের মধ্যে রয়েছে ইতিহাস, এই প্রত্যেকটা মূর্তির মধ্যে রয়েছে একটা ইতিহাসের গল্প। এই রাজস্থান যে সামনের অংশটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে নহবতখানা। শুধু এই যে দেখছেন নহবতখানা কিন্তু প্রত্যেকটি মন্দিরেই ছিল, শুধু রাজস্থান মন্দিরে নয়। রাজমঞ্চ, শ্যামরাই বা জোরবাংলা দেখে এসেছি। নহবতখানার কাজ কি ছিল না, ভোরবেলায় সানাই টানা ইত্যাদি বাজানো হতো। তো এই রাজস্থান মন্দিরেই কেবলমাত্র এখন নহবতখানাটা জীবিত আছে বিষ্ণুপুরের মধ্যে। এর বিশেষ বৈশিষ্ট্য। এবং উঠার সিঁড়ি ছিল, এই দিকে উঠার সিঁড়ি ছিল। নাটমঞ্চ আমি প্রথমেই বলেছি দক্ষিণদ্বারী মন্দির। দক্ষিণদ্বারী মন্দিরের সামনে থাকবে নাটমঞ্চ। এই নাটমঞ্চ থাকার তাৎপর্য কি না, এখানে হচ্ছে ঠাকুরের সন্ধ্যাবেলায় খোলকর্তাল বাজানো হচ্ছে। তো এখানে আরতি হচ্ছে ঠাকুরের, ওখানে খোলকর্তাল বাজানো হচ্ছে সন্ধ্যাবেলায়, প্রত্যেক সন্ধ্যাবেলায়। এবং এমন একটা পরিবেশ, অটোমেটিক আপনার মনে একটা ঠাকুর প্রতি জাগ্রত হবে, ঠাকুরের বিশ্বাস না থাকলো। এবং 1758 আমরা সবাই জানি পলাশীর যুদ্ধ হয়েছিল 1757, তার এক বছর পর, অর্থাৎ 1758। সেই জন্য এই যে দেওয়ালে আছে ইংরেজদের স্ক্লাপচার কিছু দেখতে পাই, যেটা অন্য কোনো মন্দিরে নেই। এই নিচের অংশটা দেখুন, নিচেরটা দেখান। ওই যে পোশাক সব ইংরেজদের মতো, পোশাক পাগড়ি টাগড়ি সব অন্য ধরনের। আর এই মন্দিরের বৈশিষ্ট্য বললে বলা হয় এটাই সবচেয়ে শেষ মন্দির। এরপরে কিন্তু কোনো মন্দির তৈরি হয়নি। এবং এগুলো কিসে তৈরি? এটা পুরোটা ল্যাটারাল স্টোন নির্মিত। এবং তার উপরে যেটা আছে সেটা পঙ্কের প্রলেপ। সমুদ্রের ধারে বা তীরবর্তী অঞ্চলে প্রচুর শঙ্খ বা শাকটা পাওয়া যায়, সেটা পাখির মতো করে ঘুরে করে করা হয়েছিল। এবং তখনকার দিনের শিল্পীর সঙ্গে এখনকার দিনের শিল্পীর তফাৎ দেখুন। তখনকার দিনের শিল্পীরা যেটা পাথর কাটার পরে তার উপরে আবার কারুকার্য করার পরে এটা করেছে। এখনকার দিনের শিল্পী নিতে না, তারা পাথরটা প্রিন্ট কেটে তার উপরে করে দিত। এটাই বিশেষ বৈশিষ্ট্য। আর এইগুলো যে ব্রাউন কালারের মতো ক্ষয়ে গেছে, এগুলো ক্ষয়ে গেছে না? আস্তে আস্তে ক্ষয় হতে থাকে। এই ক্ষয় রোধ করার জন্য কেমিক্যাল লাগিয়ে দিচ্ছে, নারকেল যেগুলো সার্ভিস করছে।